हो गया सत्यानाश। হ্যালো বন্ধুরা, ড্রিমস অ্যান্ড ডেস্টিনি চ্যানেলের আর একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগতম জানাই। এই আগের এপিসোডে তোমরা দেখলে যে পশ্চিমবঙ্গের নীল সৈকত বা লাক্ষাদ্বীপ, যেটা বলে পশ্চিমবঙ্গে লাক্ষাদ্বীপ, সেখানে এসেছিলাম জায়গাটাতে। ভিডিও করে দেখালাম তোমাদেরকে। যদি তোমরা না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা দেখো কিভাবে এসেছিলাম এই জায়গায়। তোমরা এখানে অবশ্যই আসো, আমি তোমাদেরকে বলবো যে এইরকম নির্জন নিরিবিলি জায়গায় 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টা বসে থাকা কোনো ব্যাপার না। কিভাবে সময় কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। তোমাদের প্রিয়জন করে নিয়ে আসতে পারো, এসে এখানে বসে কিছু সময় কাটাতে পারো। অসম্ভব সুন্দর জায়গা, সঙ্গে সমুদ্রের গর্জন আর হাওয়া, মন জুড়িয়ে যাচ্ছে। এখান থেকে লেফট টার্ন নিতে হবে না। আর তোমাকে ওই ঘাটটা কোথায় বললো? সোজা চলো। হ্যাঁ, ওই ঘাটটার নাম কি বললো? আচ্ছা, দেশে এখানে কিভাবে তোমাদের সময় কেটে যাবে তোমরা বুঝতে পারবে না। আর এখানে যদি তোমরা একটু বেশিক্ষণ সময় কাটাতে চাও বা লাঞ্চ টাইমে হয়ে যায়, তো অবশ্যই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসো। কারণ কি এখানে কোনো দোকানপাট কিছুই নেই। কারণ কি এটা পুরোপুরি আইসোলেটেড জায়গা, পুরোপুরি নিরিবিলি। এখানে কিছুই পাবে না, না দোকানপাট না মানুষজন, কিছুই নেই। আরামে বসতে পারো, বসে তোমরা গল্প করতে পারো, বন্ধু বান্ধবের সাথে পরিচয় করতে পারো, কেউ কিছু বলবে না। তো চলো এবারে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু পাচ্ছে অলরেডি প্রায় 1টা বাজে। এখান থেকে বেরিয়ে দ্বীপের মধ্যে তো সেরকম খাবার দোকান কিছু পাবো না। এখান থেকে বেরিয়ে খেতে হবে, তার জন্য বোট পার করতে হবে। তো তাই তাড়াতাড়ি যাচ্ছি। তারপরে আরো কোথায় যাব সেটা এখনো ঠিক করতে পারিনি। লাঞ্চটা করবো, করে তখন ঠিক করবো যে এরপর কোনখানে যাবো। কারণ এখনো 1টা বেলা পড়ে রয়েছে হাতে। তো কাঁচা রাস্তা ছেড়ে আবার পাকা রাস্তায় উঠে পড়েছি। আর আমরা যে ঘাট থেকে এসেছি ওই ঘাট থেকেই ব্যাক করব। কারণ কি যেটা আরেকটা ঘাটের কথা বলছিলাম, ওটা থেকে গেলে জয়নগরের দিকে নামবো, তো ওখান থেকে ডায়মন্ড উল্টো দিকে হবে। তো আমাদের ঠিক হলো ডায়মন্ড হয়ে ফলতা হয়ে বাড়ি ফিরবো। কেন কি রাহুলকে তাহলে ড্রপ করে দেবো একবার বাড়িতে, ড্রপ করে আমি বেরিয়ে আসবো। ছোট বড় সম্রাদর নামানো হচ্ছে গাড়ি। অনেক ঢাল এটা। পুরো ভাটা হয়ে গেছে। ধরবো এবার কি করবো? আচ্ছা লাল উপরে উঠে যাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
বসে আছি। হ্যাঁ, গ্লাসটা ধরে না, না তোরা ভাইজারটা দে, চালাবো। তো দেখলেন কিভাবে তোলা হলো, সঙ্গে ছাগলও যাচ্ছে। এই দেখেন উফ। নদীর পাড় খসে গেছে, দেখেন এটা ছিল কোনো ঘাট, সেটা পুরো ভেঙে গেছে, সব শিকড় বেরিয়ে রয়েছে গাছটা। আর এইভাবে আমরা এপারে চলে এসেছি। ঘাটে নৌকাটা দাঁড় করাবে, তারপর গাড়ি ঘুরিয়ে আবার তুলতে হবে। আলটিমেটলি পার করলাম অনেক কষ্টে, গাড়ি তোলা হলো। রাহুল তুললে এখান থেকে গাড়িটা। তো এখন আমরা পাথর প্রথমে এসে গেছি। এখানে একটাই নিউ হাজি বিরিয়ানি দোকান রয়েছে, এখানটায় বিরিয়ানি খাবো। চলো বিরিয়ানি দিয়ে একটু ফ্রেশ হয়ে নি ততক্ষণে। পাথর প্রতিমার এখানে এই যে নিউ হাজি বিরিয়ানি বলে যে জায়গাটা রয়েছে, এই দোকানটা থেকে বিরিয়ানি খেলাম, চিকেন বিরিয়ানি। টেস্ট মোটামুটি ঠিক আছে, খারাপ না, কাজ চলে যাবে। আমাদের ওখানকার মতো অত ভালো পারে না ঠিকই, কাজ চলে যাওয়ার মতো পারে। এখান থেকে বেরোচ্ছি, এখন যাব নিউ বকখালি বিচ। এখান থেকে 22 কিলোমিটার বাকি। নিউ বকখালি বিচ পড়বে 22 কিলোমিটার, লাগবে যেতে 42 মিনিট সময় লাগবে। চলো যাওয়া যাক। রেল লাইন পার হতে হবে যে, ওরে বাবারে রেল লাইন পার হতে হবে। জায়গাটা প্রচুর এবড়ো খেবড়ো, ট্রেন দেখতে হবে, দুদিকে নেই কোনো, সিঙ্গেল লাইন এখানে। এটা কাকদ্বীপের পর থেকে এই লাইনটা। নিউ বকখালি রিভার বিচের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাকদ্বীপ। তোমরা যারা ট্রেনে আসতে চাও তারা কাকদ্বীপ হয়ে আসতে পারবে। তো পাড়ার রাস্তা থেকে, গ্রামের এই পাড়ার রাস্তা থেকে আমি উঠলাম ন্যাশনাল হাইওয়ে 12-এ। এই যে এখানটায়, এখান থেকে আবার নিতে হবে রাইট টার্ন। পেছনে গাড়ি নেই, পার হয়ে যায়। কোন জায়গাটা রাইট টার্নটা দিচ্ছে? এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে বকখালিতে, ফিজারগাঁও বকখালি মৌসুমী আইল্যান্ড। এই রাস্তা থেকে সোজা যেতে হবে পুরো। হিয়ার ইজ দ্য রোড। এই রাস্তাটা দেখে নাও। এই রাস্তাতে ঢুকলে দেখবে একটা পিঙ্ক কালার বাড়ি আছে। সরি, এটা মন্দির আছে। বাহ, অসাধারণ রাস্তা। গ্রামের এই রাস্তাগুলো দেখতে অসাধারণ লাগে। এই দুদিক দিয়ে গাছের ছাওয়া থাকবে, তাই মাঝখান দিয়ে যাওয়া। এখানে ধান বুনেছে। একটা মন্দির এইখানেও মনে হচ্ছে এখানে খুব একটা লোকের আনাগোনা হয়নি। কি জানি, মৌসুমী আইল্যান্ডের মতো গুগল ম্যাপ এখানেও ফাঁসিয়ে দেবে না তো? দেখা যাক, আগে গেলে বুঝতে পারবো। টার্ন লেফট বলছে, মনে হচ্ছে হ্যাঁ রাস্তা আছে। মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় যেটা হয়েছিল, রাস্তা তৈরি হয়নি, সেই রাস্তাতে পাঠিয়ে দিয়েছিল।
এই দেখ এখানে কোনো রাস্তা তৈরি হয়নি। ওখান থেকে রাস্তা পেয়েছিলাম ঠিকই, যেখানে উঠতে হবে, কিন্তু ওটা এতটাই হাই ছিল, বাইকে বিশেষ করে আমার বাইকে ওঠাটা আমার খুবই কষ্টকর ব্যাপার ছিল। আর তুলতে গেলেও জোর করে নিচের ভাইজার চোট হয়ে যেত, তার জন্য স্নানে আবার ঘুরে যেতে হয়েছিল। हो गया सत्यानाश। इधर से जा पाएगा? थोड़ा पैदल जाके देखो। हाँ ওখানে নামবো না, এখান থেকে নামবো। সে থাক, তো এখানে রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, জলের ব্যবস্থা হবে। তো চলো ঘুরে যাওয়া যাক, ঘুরে ওই দিক দিয়ে যেতে হবে। সে নামানোর হয়, আজকে অ্যাডভেঞ্চার হচ্ছে। চল, এটা কি আছে আমার ব্যাগটা, তাহলে নামবো এখান থেকে। এখান থেকে অনেকটা এবড়ো খেবড়ো আছে, ভাইজারে লেগে যাবে, মাঠে এখন নিচু হলে তো ভাইজার ভেঙে যাবে, তার জন্য। তো তুমি এখন নেমে দেখে নাও কত ডিপ আছে, নেমে দেখো। এই জায়গাটা ধরতে হবে, নাহলে পা পাবো না। এদিক দিয়ে নামতে হবে, ধরো। হ্যাঁ গাড়ি অনেকটা নিচু, আরে ধরো গাড়ি, ব্রেক চেপে ধরো। পাইপটা লাগছে না, বেরোচ্ছে। কত কি না করতে হচ্ছে আজকে, অ্যাডভেঞ্চার। দাঁড়া, আর একটু খালিস ওয়েল। হ্যাঁ খেলো না, খেলো উঠে হ্যাঁ দাও। আচ্ছা পার হলাম আজকে। অফরোডিং মানে হেভি। অ্যাডভেঞ্চার কি জানি বাবা, আজকে এত অ্যাডভেঞ্চার হচ্ছে না। দেখা যাক সামনে গিয়ে আর কি অ্যাডভেঞ্চার রয়েছে। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিও লাইক দিও, কমেন্ট করে জানাও আমাকে আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাও কমেন্ট করে। আর প্লিজ বন্ধুরা, শুধু ভিডিও দেখলে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, তাহলে তো আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে, তাই না? আর আমারও তাতে উৎসাহ বাড়বে যে তোমরা আমার ভিডিও দেখছো, পছন্দ করছো, সাবস্ক্রাইবার বাড়বে, আমি আরো ভিডিও করার জন্য উৎসাহিত হব। বলছে যে আমরা এসে গেছি, আরেকটুখানি বাকি, 1 মিনিট, 150 মিটার। কি বড় একটা মাঠ, এরকম মাঠটা এখন দেখাই যায় না। ওয়াও, দেখতে পাচ্ছ সিনারি? চলো ঢোকাবো।
কোথাও কি লেখা ছিল কি গাড়ি ঢুকানো যাবে না? দেখো, বাহ। ভেবি না জঙ্গলটা, এখানটা থাক গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, দুর্গন্ধ রয়েছে, আস্তে আস্তে তো সময় লাগবে সবকিছু করতে। ওখানে মনে হয় কিছু শুট চলছে নাকি? মনে হচ্ছে তো কোনো শুটিং চলছে। চলো সামনে গিয়ে দেখি। তো এখন নিউ বকখালি রিভার বিচে রয়েছি। আশপাশে লোকেশনটা দেখো, লোকেশনটা ভালো কিন্তু মানুষজন ভালো নয়। কিভাবে নোংরা করে রেখেছে, যারা এখানে পিকনিক করেছে বা ফিস্ট করেছে, কিভাবে জায়গাটাকে নোংরা করে রেখেছে দেখেন। টুরিস্ট স্পট হিসেবে যখন চালু করা হয়েছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা টুরিস্টদেরও এবং সরকার দুজনের। ওই দিকটা একটা শুটিং চলছে কিছু একটা, তার জন্য এই দিকটায় আসলাম। এই দেখো গাছ উপরে পড়ে রয়েছে নদীর ভাঙনে, জলের স্রোত এসে ভেঙে দিয়েছে। দেখো সেইখানে মনে হচ্ছে ওটা নৌকা ধোয়া হচ্ছে, উল্টে রয়েছে নৌকাটা। এদিকে দেখো, এও হয়তো কোনো সময় এই বর্ষায় হয়তো এটাও হয়তো চলে যেতে পারে ভাঙন। এগুলো বাঁধ দিতে হবে। দেখো পুরো এগুলো জঙ্গলে ভর্তি। যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো জায়গাটা আর সুন্দর অপূর্ব হয়ে উঠবে ঘুরতে আসার জন্য। ওখানে মাছ ধরছে, জোয়ারের দিকে জালটা দিয়ে রেখেছে দেখো। কি হলো বাবাজি, বলো, বসে বললে যে হ্যাঁ? তো কেমন লাগছে আজকে ঘুরে? হাঁপিয়ে যাচ্ছ ঘুরে? ভালোই লাগছে। ভালোই লাগছে? হ্যাঁ, ঘুরতে কার না ভালো লাগে? সব অজানা জায়গা, অচেনা জায়গা, ভালো লাগছে। না খাবার দাবার কিচ্ছু নেই, খাবার দাবার খেতে গেলে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। কি জায়গা কেমন, লোকেশন কেমন বলো? জায়গা খুবই ভালো, একদম নির্জন আজকে জায়গা। দুটো জায়গাতে আসলাম, পুরো নির্জন জায়গা, ভালো জায়গা। এর আগে যেটা গেলাম আমরা, নামটা হচ্ছে গোবিন্দপুর আবাদ, ওটা হচ্ছে নীল সমুদ্র সৈকত। তো আজ ভাটার জন্য খুব একটা ভিউ আসেনি, ওটা জোয়ার থাকলে পুরো ভিউটা পাওয়া যেত, ভাটা ছিল তার জন্য সমুদ্রের নীল আভাটা তোমার দেখাতে পারিনি, হয়তো ক্যামেরায় ধরেনি, দূরে নীলই বোঝা যাচ্ছিল। তো ওই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ভালো জায়গা ছিল। এটা একটু অপরিচ্ছন্ন রয়েছে, এই রিসেন্ট ফিস্ট গেছে, পিকনিক করেছে, সব অপরিচ্ছন্ন রেখে গেছে। তো জায়গার লোকেশন খুব সুন্দর, এইভাবে পুরো ঘন সব গাছপালা রয়েছে সমুদ্রের ধারে। সরি, নদী, এটা সমুদ্র নয়। ওই পার আরো একটা দ্বীপ আছে। চলো এনে কিছুক্ষণ এবারে আমরা একটু সময় কাটাই, বসে গল্প করি, তারপর বেরোবো। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো নিউ বকখালি রিভার বিচ, এখানে কিছু সময় কাটানোর পরে আমি বেরিয়ে পড়েছি। এখন যাবো ডায়মন্ড হারবারে, ওখানে একটু সন্ধ্যাবেলায় কিছু সময় কাটাবো, কাটিয়ে তারপর যাবো বাড়ি। এখান থেকে মোটামুটি ডায়মন্ড হারবারের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার। টাইম দেখাচ্ছে মোটামুটি 1 ঘন্টা 16 মিনিট লাগবে। তো চলো দেখা যায়।
দারুণ লাগছে আকাশটা বন্ধুরা, দারুণ, অসাধারণ। এবারে দেখো, এইরকম আকাশ খুব কমই দেখা যায়, এরকম লাল হয়ে রয়েছে পুরো, অসাধারণ ভিউ। তো আজকের জার্নিটা অসাধারণ ছিল। দুটো এপিসোড আসছে, এটাতে একটা দেখছো তোমরা, আর একটা এপিসোড যেটা হচ্ছে নীল সমুদ্র সৈকত, পশ্চিমবঙ্গের একমাত্র নীল সমুদ্র সৈকত, যাকে লাক্ষাদ্বীপের সঙ্গে তুলনা করা হয়। ওই এপিসোডটারও লিংক কমেন্ট বক্সে থাকছে, সরি ডেসক্রিপশন বক্সে থাকছে। তো এখন ঢুকে গেছি এই ডায়মন্ড হারবারে। আই লাভ ডায়মন্ড হারবার। তুমি ছবি তুলবে বললে, কোথায় তুলবে? সব ছবি তুলতে ব্যস্ত, তোমার প্লেস নেই এখানে, প্রচুর ভিড় হয়েছে, তোমার নেই আর। তোমার এখন এই মধ্যম গ্রাম, এই সাইডটা আসছে। এটা পিকনিক স্পটটা গেল কোথায়? পেছন ফেলে চলে এসেছি না? হ্যাঁ, ওর এই দিকটাতে, তাই তো? এই নদীর পার সংলগ্ন ছিল পিকনিক স্পটটা, এটা পার করে গেলাম ডায়মন্ড হারবার। এবারে নদীর পাড়টা বেরিয়ে আসলাম। ওটা তো যেটা গেল ওইটা দেখে অন্ধকারে বুঝতে পারিনি। তো ওখানে দাঁড়ালাম না, প্রচন্ড ভিড় ছিল প্রথমত, আর টাইমও হয়ে গেছে, অলরেডি 6:15 বাজে, বাড়ি যেতে হবে। তো সারাদিন অসম্ভব সুন্দর একটা জার্নি করে সুন্দর সুন্দর জায়গায় গিয়ে এখন বাড়ির দিকে চলে এসেছি। এখন রয়েছে এটা পুরাতন ডাকঘরে। এখান থেকে আমি আবার ফুয়েল আপ করবো, যেটা তোমাদেরকে সকালে বলেছিলাম যে আমি ফেরার সময় ফুয়েল আপ করে দেখবো আমার কেমন কি মাইলেজ দিচ্ছে। তো ট্যাঙ্কটাকে আমি আবার ফুল করব, তো কত মাইলেজ দিচ্ছে সেটা চেক করব, আর ক টাকার খরচা হলো আমাদের তেল খরচা সেটাও দেখবো। এখানে সারাদিন ঘুরতে আমার কেমন খরচা হলো সেই হিসাবটাই বলবো। আর কিছুক্ষণ থাকো তোমার সঙ্গে। তো এটাই সেই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, যেখান থেকে আমরা সকালবেলায় ফুয়েল আপ করেছিলাম। বাপরে, প্রচুর লাইন পড়েছে। তো ঠিক আছে, এই লাইনটা কমপ্লিট করে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ফুল করো, পে করবো অনলাইন, করিনি, ফুল করো কত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তেল ভরা হচ্ছে এখন, কতটা যায় দেখা যাক। দিন দিন দিন, যাবে একটু, বাস ছেড়ে দিন। 530 টাকা 97 পয়সা 5 লিটার। সকালেও আমি ফুল ট্যাঙ্ক করেছিলাম, মানে ট্যাঙ্কের যে দেখলে এখন পেট্রোলটা যতটা ভরলাম, মানে অতটাই আমি ভরেছিলাম পেট্রোলটা, আর এখনো অতটাই ভরলাম। তো ভরতে যেটা ডিফারেন্স দেখা গেল, 5 লিটার ফুয়েল আমার এখন আরো নিতে হলো। মানে সারাদিনে প্রায় আমার 5 লিটার তেলই খরচা হয়েছে, কম বেশি, সেটা কিছু কম হতে পারে বেশিও হতে পারে, কারণ এখানে তো এক্সাক্ট হিসাবটা পাওয়া যায় না। তো ধরে নিলাম আমি 5 লিটারই আমার খরচা হয়েছে। তো আর সারাদিনে আমার জার্নি হয়েছে আজকে 250 কিলোমিটার। তো এখানে এটা দেখা যাচ্ছে যে আমার গাড়ি, মানে আমার বাইক এখন 50 কিলোমিটার পার লিটারে মাইলেজ দিয়েছে আজকে এই রাইডটায়। তো এই রাইডটায় 50 কিলোমিটার এনাফ। এর আগে যেগুলো আমরা পেয়েছিলাম, দার্জিলিং আমি পেয়েছিলাম 50 কিলোমিটার, বাট পুরুলিয়া যখন গেছিলাম সেখানে পেয়েছিলাম প্রায় 55 কিলোমিটার। কারণ কি পুরুলিয়ার রাস্তা আরো স্মুথ ছিল, কোনো সেরকম অফরোডিং ছিল না, যেটা দার্জিলিং এ ছিল। পাহাড়ে একটু কম দেবে, হাইওয়েতে বেশি দিয়েছে, মানে এইভাবেই। আর এখানেও হচ্ছে সেই জিনিস, সেইভাবে সেরকম কোনো হাইওয়ে ছিল না এখানে, তার জন্যই এখানে পেয়েছি 50 কিলোমিটার।
নর্মালি আমার মোটামুটি হাইওয়ে রাইড করলে 53 থেকে 55 মাইলেজ দিয়ে দেয়। তো এটা ভালোই গাড়ি, প্রায় 6 বছর বয়স হতে যাচ্ছে, তো এনাফ মাইলেজ দিচ্ছে, কোনো অসুবিধা নেই। তো চলো এই এপিসোডটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই সেটা কমেন্ট করে জানাও, আর আমার ভিডিওটাতে লাইক দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও যেতে পারে এরকম নতুন নতুন জায়গায়। আর তোমাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট এইগুলো আমাকে উৎসাহ দেয় আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো প্লিজ বন্ধুরা, স্কিপ করে যেও না, লাইক দিও। তোমরা দেখছো অনেকে, বাট সাবস্ক্রাইবও করছো না, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।